আমার নাম স্বপ্না। ২১ বছর বয়স। দেখতে আমি বেশ সুন্দরী। আমি অজান্তেই আমার দিদির সংসার ভাঙার কারণ হয়ে দাঁড়িয়েছিলাম। আর তারপর জ্ঞানত আমি দিদির সংসারটা ভেঙে দিই, কারণ সেটা না করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আজ সেই গল্পই আপনাদের সাথে করতে এলাম। প্রথম আমার জামাইবাবুর সঙ্গে আমার সম্পর্কটা একেবারেই সাধারণ ছিল, ঠিক যেমন আর ৫টা শালি জামাইবাবুর সম্পর্ক হয়। দিদির বিয়ে হয়ে গেল, সব ঠিকঠাক চলছিল। আমি তখন একটা সম্পর্কেও ছিলাম, বেশ খুশিই ছিলাম। কিন্তু হঠাৎ দেখলাম আমার জামাইবাবু আমাকে ইগনোর করতে শুরু করেছেন। আমাদের বাড়িতে এলে আমার সঙ্গে কথা বলতেন না। আমি কিছু খেতে দিলে সে খাবারটাও খেতেন না। আমি ঠিক বুঝতে পারছিলাম না ওনার ব্যবহারে এই বদলটা কেন। ততদিন দিদির বিয়ে হয়ে প্রায় ৭ মাস। দিদি তখন অন্তঃসত্ত্বা, ৩ মাসের। কিছুদিন আগে আমার ব্রেকআপও হয়ে গেছে। খুব কষ্টে নিজেকে সামলে উঠেছি। হঠাৎ বাড়িতে ফোন এলো, দিদিকে ডাক্তার বেড রেস্ট দিয়েছে। আমাকে দিদির বাড়িতে গিয়ে থাকার জন্য পরামর্শ দেওয়া হলো। দিদির বাড়িতে গিয়ে থাকতে আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু জামাইবাবুর ব্যবহারটা আমার কাছে ভীষণ সন্দেহজনক ছিল। উনি ঠিক আমাকে কেন অ্যাভয়েড করছিলেন আমি সেটাই বুঝতে পারছিলাম না। কিন্তু বাধ্য হয়ে আমাকে দিদির বাড়িতে যেতে হলো। গিয়ে দেখলাম দিদি অসুস্থ, ঠিক যা হয় আর কি। বমি করছে সারাদিন, কিছু খেতে পারছে না। বাড়িতে একটা কাজের লোক আছে, কিন্তু সে ঠিকঠাক করে জামাইবাবুর খেয়াল রাখতে পারছে না। কিন্তু মুশকিলটা হলো জামাইবাবু তো আমাকে একেবারেই অপছন্দ করছেন। আমি ঠিক বুঝতে পারছি না, দিদিকেও বলতে পারছি না। খুব খারাপ লাগছিল, তবুও বাধ্য হয়ে খাবার, কখনো শার্ট, কখনো ওনার প্রয়োজনীয় জিনিসগুলো ওনাকে হাত বাড়িয়ে আমার দিতে হচ্ছিল। উনিও অনিচ্ছা সত্ত্বে সে সব কিছু নিচ্ছিল। একদিন রাত্রেবেলা দিদি ঘুমিয়ে পড়েছে। আমি সারা রাত অপেক্ষা করছি কখন জামাইবাবু আসবে। তার একটা মিটিং ছিল, সে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল। এসে ঘরের সামনে নক করতেই আমি বুঝলাম যে জামাইবাবু এসছে। দরজা খুলে আমি যেই বাইরে গেলাম, উনি আমার সঙ্গে একটা কথা না বলেই ঘরের ভিতরে ঢুকে গেলেন। আমি দরজা বন্ধ করে ওনাকে জিজ্ঞেস করলাম, খেয়ে আসেননি তো? খেয়ে নেবেন, চলুন। উনি আমার সঙ্গে খুব বাজেভাবে উত্তর দিলেন। বললেন, তোমাকে আমার বউয়ের মানে তোমার দিদির দেখাশোনা করতে আনা হয়েছে। আমার ওপরে খবরদারি করতে আসবে না। খেয়ে গিয়ে নিজে শুয়ে পড়ো, আর যদি খেয়ে থাকো তাহলে গিয়ে ঘুমিয়ে পড়ো। জামাইবাবুর এই ব্যবহারটা আমার ভীষণ খারাপ লাগলো। পরদিন সকালে ঠিক করলাম বাড়ি চলে যাব। দিদিকে কিছু না বলেই আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সারা বাড়িতে দিদি আমায় খুঁজে না পেয়ে ফোন করলো। আমি তখন বললাম আমার ভালো লাগছে না, বা আমার কথা খুব মনে পড়ছে, আমি বাড়ি যাই। যদি ফিরে আসার মতো সিচুয়েশান হয় তাহলে আবার আসবো। তোদের বাড়ির যে কাজের লোক আছে সে যথেষ্ট স্মার্ট, তোর দেখভাল করতে পারবে। জামাইবাবুর কাছে দিদি ফোন করে বলল তার শালিকা বাড়ি থেকে বেরিয়ে গেছে। তখন হঠাৎ করেই জামাইবাবুর কল আমার ফোনে ঢুকতে শুরু করলো। আমি ২-৩ বার কলটা কেটে দিলাম, তারপর বাধ্য হলাম ফোনটা রিসিভ করতে। উনি বললেন, যেখানেই আছো দাঁড়াও, তুমি হঠাৎ করে চলে যাচ্ছ কেন? হয়তো উনিও বুঝতে পেরেছিলেন গত রাতের ওনার ব্যবহারটা ভালো ছিল না। আমি না চাইতেও অ্যাড্রেসটা দিতে বাধ্য হলাম, কারণ উনি আমার দিদির স্বামী। আমার কোনো ব্যবহারেই আমি ওনাকে রাগান্বিত করতে পারতাম না, তার মধ্যে দিদি অন্তঃসত্ত্বা। জামাইবাবু এসে আমাকে বলল, তুমি কেন চলে যাচ্ছ? তোমার দিদিকে তোমার প্রয়োজন, আমি তো বাড়িতে থাকি না। আমি বললাম, আপনার যদি এতই খেয়াল থাকে আমার দিদির প্রয়োজন অপ্রয়োজনের, তাহলে আমার সঙ্গে গত কয়েক মাস ধরে এত বাজে ব্যবহার কেন করছেন? আমি কি আপনার সঙ্গে কোনো রকম কুরুচিকর আচরণ করেছি?
জামাইবাবু বললো, সেসব কথা আমি তোমার সঙ্গে ডিসকাস করতে চাই না, তুমি বাড়ি চলো, নাহলে তোমার দিদি আমাকে অনেক বাজে কথা বলবে। আমি বললাম, আমি কিছুতেই যাব না, আপনি আগে বলুন আপনি কিসের জন্য আমার সঙ্গে বাজে ব্যবহার করেছেন, আমি জানতে চাই আমার অপরাধটা কী। তারপর উনি আমাকে বাইকে করে ওখান থেকে সরিয়ে নিয়ে গেলেন একটা নির্জন জায়গায়। বললেন, তোমার সঙ্গে বাজে ব্যবহার করেছি কারণ তোমার জন্য আমার নাক কাটা গেছে। আমি বললাম, আমার জন্য আপনার নাক কাটা গেছে, তা আবার কী করে? বলল, তুমি যার সঙ্গে প্রেম করতে সে আমার বন্ধুর ভাই, কিছুদিন আগে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে তাই তো? আমি বললাম, হ্যাঁ আমি তো জানি যে অমর আপনার বন্ধু ভাই, আমি যার সঙ্গে সম্পর্ক রেখেছিলাম তার নাম অমর। বলল, অমরের দাদা সবাইকে জানিয়েছে তোমার সঙ্গে অমরের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল এবং তুমি অমরের সঙ্গে এদিক ওদিক অনেক জায়গায় ঘুরে বেরিয়েছ এবং অনেক মর্যাদার হানি করেছ, অনেক শৃঙ্খলা তোমরা ভেঙে দিয়েছ। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, আপনাকে কেউ একটা কথা বলল আর আপনি সেটা বিশ্বাস করে ফেললেন? আমার জামাইবাবু বলল, বিশ্বাস করবো নাই বা কেন, তোমার তো সম্পর্ক ছিল। তাছাড়াও আমাকে অমরের দাদা বলেছে যে তোমার নাকি এর আগেও অনেক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, তুমি নাকি মেয়েটাই অন্যরকম। আমি বললাম, আমাকে দেখে আপনার এরকম মনে হচ্ছে? আপনি তো আমাকে বিয়ের আগে থেকে দেখেছেন, আমি কখনো আপনার সঙ্গে একটা বাড়তি কথা বলেছি? উনি বললেন, সেটা হয়তো বলনি, কিন্তু সব ছেলেরা বলে যে তোমাকে দেখলেই মনে হয় যেন তোমার অন্যরকম স্বভাব। আমি কান্না করতে শুরু করলাম। আমার মধ্যে এমন কি আপনি দেখলেন যে আপনার মনে হলো যে আমার সম্পর্ক অনেক ছেলের সঙ্গে ছিল, বা আপনার বন্ধুরাই বা আমার সম্বন্ধে কী জানে? আর অমর, সে তো আমার সম্বন্ধে বাজে কথা এখন বলবেই। আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারেন না, আমার ওপর এরকম অ্যালিগেশন আনতে পারেন না। আমি বুঝতে পারলাম আমাকে নিয়ে জামাইবাবুর মনে একটা বেশ খারাপ চিন্তা এসছে। আমি জিজ্ঞেস করলাম, কিসের জন্য আপনার মনে হলো যে আমার এরকম স্বভাব? আমি কোনোদিন তো আপনার সঙ্গে একটা কথাও বলিনি, বা আমাকে দেখে আপনার মনে হয়? উনি বললেন, আমাকে বাধ্য করো না বাজে কথাগুলো বলতে, আমি শুধু তোমাকে সহ্য করছি তোমার দিদির জন্য, এখন চলো বাড়িতে ফিরে চলো। আমি বললাম, না আপনাকে বলতেই হবে, কী বাজে কথা, কী হয়েছে, কী সমস্যাটা কী? তখন উনি বললেন, ঠিক আছে, তুমি যখন আমাকে এতই জোর করছো তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি। তোমার সামনের ওই দুটো এত বড় বড় কী করে হলো? দেখে মনে হচ্ছে যেন তুমি 2 বাচ্চার মা। আমি বললাম, এটা একটা কথা হলো? বলছে, হ্যাঁ, দেখে মনে হচ্ছে যেন এটার উপরে অনেক মেহনত হয়েছে, অনেকের কারসাজি রয়েছে। এই ডাবগুলো কতজনকে দিয়ে ধরিয়েছ, কতজনকে দিয়ে খাইয়েছ। আমি অবাক হয়ে গেলাম ওনার কথা শুনে। উনি বললেন, ওনার বন্ধু বান্ধব নাকি খোঁজ করে দেখেছে যে আমি নাকি সম্পর্কে জড়ালেই বা কোথাও গেলেই আমার এই দুটোকে মানুষের উপহার হিসেবে দিয়ে দিই এবং তারা এটাকে নিয়ে ইচ্ছে মতো খেলাধুলা করে। আমি নাকি পছন্দ করি, আমি নাকি এই দুটোকে ভাসিয়ে ভাসিয়ে বেড়াই, সবাইকে দেখাই। আমি নাকি মানুষকে বুঝিয়ে দিই যে আমার সঙ্গে যা ইচ্ছা করা যাবে এবং আমার অনেক এরকম অবাধ মেলামেশার কারণে আমার ডাব দুটো এরকম বড় হয়ে গেছে। আমি কথাটা শুনে খুব লজ্জিত হলাম। আমি বললাম, ছি, আপনি কি ভাবলেন আমাকে? আপনি না জেনে শুনে একটা কথা বলে দিলেন। উনি বললেন, তাহলে আর কি কারণ হতে পারে? তোমার ডাব আর তোমার পেছনের তানপোড়া দেখে তো মনে হয় যে তুমি অলরেডি অনেকের সঙ্গে সীমা অতিক্রম করেছ। আমি আরও হাসতে শুরু করলাম। বললাম, ছি ছি ছি, আপনি এত শিক্ষিত হয়ে এইসব কথা বলছেন? এরপর আমি ওনাকে বললাম, যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন আমার খুব শরীর খারাপ হয়েছিল। ডক্টর আমাকে বলেছিল আমাকে স্টেরয়েড নিতে হবে এবং নানান রকম মেডিসিন নিতে হবে, তা না হলে আমার সেই অসুখ সারবে না। কিন্তু স্টেরয়েডের ফল হবে যে আমি হেলদি হয়ে যাব, আরও অনেক রকম হরমোনাল চেঞ্জেস হবে, যে কারণে সেই সময় থেকে আমি অনেকটা হেলদি। আর এটার টোটাল এফেক্টটা আমার থাইরয়েডের ওপরে পড়েছিল, যে কারণে এই সব কিছু ডেভেলপ হয়েছে। উনি বিশ্বাস করলেন না, হাসলেন, চলে গেলেন। তারপর আমার মনে হলো যেন আমার বাড়ি ফিরে যাওয়াটাই ভালো, কিন্তু উনি
আবার আমাকে জোর করলেন। বাস স্ট্যান্ডে এসে জোর করে এক প্রকার আমাকে দিদির কাছে নিয়ে গেলেন। বাধ্য হলাম ফিরে যেতে। আমি বুঝতে পারলাম জামাইবাবুর কার্যকলাপে যে উনি সত্যি লজ্জিত। তারপর ভাবলাম, চলো, নিজেরই তো জামাইবাবু, আমি কনসা ওনার সঙ্গে ভবিষ্যতে আর মেলামেশা করব। দিদির শরীর খারাপ, তাই এসছি, আমি আর কথা বলবো না। আমি দিদির কথা মনে করেই বাড়িতে থেকে গেলাম। কিন্তু জামাইবাবু তার অঙ্গভঙ্গিতে আমাকে বারবার সরি বলার চেষ্টা করলো। এরকম করতে করতে প্রায় 1 সপ্তাহ কেটে গেল। একদিন আমি তাকে বলে দিলাম, ঠিক আছে, আর আপনাকে লজ্জিত হতে হবে না, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। এরপর হঠাৎ দেখি রাত্রেবেলা আমার ফোনে একটা SMS এলো। নাম্বারটা জামাইবাবুর। SMS লেখা আছে, কাল বিকেলবেলা তোমাকে নিয়ে একটু বেরোতে চাই। আমি যেটা করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে ধরে নাও, এটা আমার নিজের কাছে নিজের অনুশোচনার ফল। আমি লিখলাম, ওকে, যেহেতু আপনি আমার দিদির বর, তাই আপনাকে ক্ষমা করে দিলাম আর একটা সুযোগও দিচ্ছি। কিন্তু এটার কোনো প্রয়োজন ছিল না। বিকেলবেলা আমরা দুজনে বেরিয়ে পড়লাম। দিদি জানে যে আমি গেছি পার্লারে আর জামাইবাবু গেছে তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে। দুজনে অনেকটা বাড়ি থেকে দূরে গিয়ে তার বাইকে আমি চেপে বসলাম। সে বলল তার ঘাড়ের মধ্যে হাতটা রাখতে। তখন আমাদের মধ্যে সব কিছু নর্মাল। উনি আমাকে একটা পার্কে নিয়ে গেলেন। সেখানে গিয়ে আমাকে একটা অনেক বড় বুকে দিলেন, ফুলের বুকে। চকলেট দিলেন, সরি বললেন, কান ধরে উঠবোস করলেন, বললেন, আমি তোমার জামাইবাবু হয়ে এত বড় একটা লাঞ্ছনা তোমার উপর লাগিয়েছি, সত্যি আমি খুব খারাপ করেছি, আমায় ক্ষমা করে দিও। কিন্তু আমার এটা যেন অবাক লাগলো যে তুমি কোনোদিনও কোনো কারোর সাথে নিজের সীমা উল্লঙ্ঘন করোনি। তোমাকে দেখে যে কেউ বলবে যে তোমার ভেতর এমন কিছু আছে যেটা দেখলে যে কেউ পাগল হয়ে যায়। ইনফ্যাক্ট তোমাকে দেখে তো আমিও অনেকবার নিজের সীমা অতিক্রম করতে চেয়েছি, কিন্তু বলতে পারিনি, কারণ তুমি আমার বউয়ের বোন বলে। ওনার কথা শুনে আমি মাটিতে পড়ে গেলাম। আমি বললাম, কী বললেন আপনি? বললেন, হ্যাঁ, তোমার দিদির থেকে তুমি অনেক সুন্দরী। আমি বললাম, আপনি মিথ্যে কথা বলছেন, আপনি আমার মন রাখার জন্য বলছেন। বলছে, না না, মায়েরই বলছি, তুমি তোমার দিদির থেকে অনেক সুন্দরী। যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম সেদিন অলরেডি আমাদের বিয়ে ঠিক হয়ে গেছিলো, নাহলে আমি তোমার দিদিকে বিয়ে না করে তোমাকেই বিয়ে করতাম। কিন্তু এখন তো আর কি বলে আছে, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু আমরা ভালো বন্ধু তো হতে পারি। এই বলে আমাদের বন্ধুত্ব শুরু হলো। এবং মাঝে মাঝে জামাইবাবু আমাকে মেসেজ করতেন, আমি রিপ্লাই করতাম, বাইরে ঘুরতে আসতাম, ফুচকা খেতে আসতাম। এরকম করে বেশ অনেকদিন চলতে লাগলো। দিদির তখন 7 মাস। আমি এখন ওই বাড়িতেই রয়েছি, মাঝে 1-2বার বাড়িতে এসেছিলাম। হঠাৎ দেখি জামাইবাবু একদিন রাত্রে ছাদে বসে আছে একা একা। আমি গিয়ে বললাম, কী হয়েছে, এত রাতে আপনি ছাদে একা একা বসে আছেন? উনি খুব দুঃখের সঙ্গে বললেন, গত 3 মাস ধরে তোমার দিদির সাথে আমার কোনো রকম সম্পর্ক হয়নি। একটা পুরুষ মানুষ আর কত সামলাবে, আমি আর পারছি না। আমি কি করব বুঝতে পারছি না। আমারও তো একটা চাহিদা আছে। আমি চাইনি যে এই মুহূর্তে আমরা একটা বাচ্চা নিই, কিন্তু তোমার দিদি বিয়ের প্রথম মাসেই আমাকে বলল যে ও মা হতে চায়। আমি জানতাম যে দিদির কমপ্লিকেশনস আছে আমার মতোই, তাই দিদি বিয়ে হতে না হতেই বাচ্চার প্ল্যানিংটা করেছিল। আমি বুঝতে পারলাম জামাইবাবুর কোনো আশাই পূরণ হয়নি। জামাইবাবুকে বললাম যে আপনি আর ধৈর্য ধরুন, কয়েকটা তো মাস। বললো, কয়েকটা মাস মানে অনেক কটা দিন, আমি আর পারছি না, আমার আর সহ্য হচ্ছে না, আর কত একা একা অনেক কিছু করা যায়। এই বলে উনি আমাকে বলল, আচ্ছা, তুমি তো আমার শালি, তুমি তোমার দিদির জায়গাটা আর নিতে পারো না? ওনার কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। আমায় বলল, এই তো কয়েকটা মাস, তোমার দিদি তো কয়েকটা মাস পরে সুস্থ হয়ে যাবে, বেশি না, মাঝে মাঝে 1-2বার যদি তুমি চাও তবে। আমি বললাম, না, এটা কোনোভাবেই পসিবল না, দিদি জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে, আর তাছাড়াও এটা তো ঠিক না। উনি বললো, দিদি জানবে কী করে, আমি বলবো না, তুমি বলবে না, যদি তুমি চাও তবে, তাছাড়া তো কোনোভাবেই সম্ভব না। যাও, তুমি কি ঘুমিয়ে পড়ো, তুমি আমার কষ্ট বুঝবে না। এই বলে জামাইবাবু আমাকে দূরে ঠেলে দিলেন। আমি চুপচাপ ঘরে চলে এলাম আর সারা রাত ভাবলাম। আসলে কি বলুন তো, মনে মনে আমিও জামাইবাবুর প্রতি দুর্বল হয়ে গিয়েছিলাম। আমি চাইছিলাম জামাইবাবুর এই অভিযোগটা মিটিয়ে দিতে। তাই আমি চেষ্টা করলাম পরের দিন নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে জামাইবাবুকে
একটা SMS করলাম, বললাম ঠিক আছে, আপনি যা চান আমি তা করতে রাজি, কিন্তু সেটা বেশিরভাগ না, খুব কমবার, যতটা কমে সম্ভব হয়। উনি বললেন ঠিক আছে, আজ বিকেলে। দিদির ডাক্তার দেখানো ছিল, দিদিকে ডাক্তার দেখাতে গিয়ে আমি বসে রইলাম। হঠাৎ করে জামাইবাবু বলল যে তোমার দিদির ডাক্তার দেখাতে অনেকটা লেট হবে, তুমি বলো যে তোমার পটি চেপেছে, তোমাকে বাড়ি যেতে হবে। আমি দিদিকে বললাম যে দিদি তোর নাম্বার এখনও 25 নাম্বারে, ডক্টর এখনও আসেনি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, আমার খুব বাথরুম চেপেছে, আমাকে বাথরুম যেতে হবে। দিদি বলে ঠিক আছে, তুই টুক করে গিয়ে চলে আয়, আমি অপেক্ষা করছি। এই বলে আমি বাড়ির দিকে পা বাড়ালাম। খুব ভয় করছিল, বুকের ভিতরটা থরথর করে কাঁপছিল, জানি না কী হবে কী করবে আমি কল্পনাও করতে পারছিলাম না। ভীষণ খুশিও ছিলাম, কিন্তু লজ্জাও লাগছিল, ভয়ও পাচ্ছিলাম। আমি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, দেখলাম বাড়ির গেটটা খোলা। আমি ঘরে ঢুকতেই জামাইবাবু গেটটা বন্ধ করে দিলেন। আমায় বললেন যাও ঘরের ভেতরে ঢুকে বসো। উনি যে কতটা ব্যাকুল, ওনার চোখ মুখ দেখে আমি টের পেয়ে গিয়েছিলাম। উনি আর কোনো কথা শুনলেন না, ঘরে গিয়ে একবার শুধু আমাকে বললেন আমি আর সামলাতে পারছি না, ব্যাস এইটুকুনি। তারপর উনি এক এক করে আমাকে অনাবৃত করে ডাব, চেরি সব নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে শুরু করলেন। আমিও তার ব্যবহারে সায় দিলাম। বুঝতে পারলাম মানুষটি কতদিন একলা আছে, কিন্তু আমি যে কখন ব্যথা পেতে শুরু করলাম আর কখন আনন্দ পেতে শুরু করলাম সেটাই বুঝতে পারিনি। আমি ওনার সব কিছুতে সায় দিতে শুরু করলাম, কোনো কিছুতে বারণ করলাম না। এত তৃপ্তি আমি কোনো দিন পাইনি, আমি ভাবতেই পারিনি যে এতটা তৃপ্তি আমি ওনার কাছ থেকে পাবো। ঘরের মেঝেতে, ঘরের বিছানায়, কোনো জায়গায় বাদ নেই যেখানে আমরা দুজন খেলা করিনি। এরপর দেখতে দেখতে দেখলাম প্রায় 1 ঘন্টার ওপরে হয়ে গেছে, উনি তখনও মগ্নই রয়েছে খেলাতে। আমি বললাম এখন আমাকে যেতে হবে, বাকিটা রাত্রেবেলা কমপ্লিট করব। উনি বলল তোমাকে তো একটা ওষুধ খেতে হবে। আমি বললাম আমি জানি, আমি ওষুধটা নিয়ে নেব, ওষুধের দোকানেই তো যাচ্ছি। উনি বলল ডাবল নিয়ে এসো। আমি আরেকবার বললাম ঠিক আছে, আমি আপনার জন্য অপেক্ষা করব, আমি বুঝে শুনেই আসবো। কিন্তু আমি কোনো মতেই নিজেকে সামলাতে পারছিলাম না। দিদিকে ডক্টর দেখিয়ে বাড়িতে এসে রান্নাবান্না করলাম। এরপর দিদি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো, আমিও দিদির পাশে যথারীতি শুয়ে পড়লাম। রাত 1টা নাগাদ দিদি যখন গভীর ঘুমে, আমি তখন জামাইবাবুর ঘরে গেলাম। গিয়ে দেখলাম উনি অস্থির হয়ে আছেন, হয়তো অনেকক্ষণ ধরেই জেগে আছেন। এক মুহূর্ত সময় নষ্ট করলেন না, দরজা বন্ধ করেই খেলাতে মেতে উঠলেন। এরকম করে আমাদের খেলা চলতে থাকলো। সেই রাতে প্রায় 4 থেকে 5 বার উনি আমার চিড়ির ভেতর। যাই হোক, এরপর এরকম করে প্রায় প্রতিদিনই 2 থেকে 3 বার আমরা দুজন খেলায় মেতে উঠতাম। এরকম করতে করতে আমি কবে যে ওনার প্রতি দুর্বল হয়ে গেলাম আর উনি যে আমার প্রতি দুর্বল হয়ে গেলেন আমরা কেউ বুঝতে পারলাম না। দিদির বাচ্চাও হয়ে গেল, দিদিও তখন কিছু টের পায়নি, কারণ আমরা কিছু বুঝতেই দিইনি। এরকম করতে করতে একদিন আমরা ধরা পড়ে গেলাম হাতে নাতে। তারপর আমাদের দুজনের আর কিছু করার ছিল না। সেই ধরা পড়ার গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ সেই গল্পটি আসবে পরের পার্টে।